তৃণমূল সরকারকে গঙ্গাতে ভাসিয়ে দিতে হবে। এই শপথ কিন্তু আপনাদেরকে নিতে হবে। কেননা ভারতবর্ষের সংবিধানকে যেভাবে একের পর এক নরেন্দ্র মোদী সরকার যে দেশে কালা কানুন একের পর এক বার করে সাধারণ মানুষকে যেভাবে রাস্তায় ঠেলে দিয়ে তিনি যে বসে বসে গদিতে মজা নিচ্ছে, তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই পথসভা। যেভাবে সংখ্যালঘু মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তির উপর মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, মনে রাখবেন যেসব ভাইয়েরা এতটা অঞ্চলে সুবুদ্ধি মানুষের কাছে আমার একটাই অনুরোধ, যারা তৃণমূল করছো, বামফ্রন্ট করছো, কংগ্রেস করছো বা আইএসএফ করছো, সবাই কিন্তু মনে রাখবেন আমরা মুসলিম, এই সম্পত্তিটা কিন্তু মুসলমানের সম্পত্তি। সেই সম্পত্তিটাকে রক্ষা করার জন্য যখন সাধারণ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছিল, জানি না আমাদের রাজ্য সরকার যে সংখ্যালঘু দরুদি বলে আমাদেরকে যাকে আমরা চিনি, সেই দরুদির তখনই বলছে বাংলায় কোনো আন্দোলন হবে না। যদি আন্দোলন করতে হয় আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন, এখানে ওয়াকফ নিয়ে গুলুগুলি করবেন না। আমি মাননীয়কে প্রশ্ন করতে চাই যে মাননীয়, আপনি যাদেরকে দীর্ঘদিন ধরে দুধের গাই বলে পরিচিত করলেন, এই তাদেরই কবরস্থান, ঈদগাহ, মসজিদ যখন ওপরে আঙুল উঠছে তখনই তারা আন্দোলন করবে, আর আপনি বলছে দিল্লি গিয়ে আন্দোলন করুন। মাননীয়, আপনি তৈরি থাকুন, 2026-এ আপনাকে ভোটটা কিন্তু এবার দিল্লি গিয়ে চাইতে হবে। এই শপথ বাংলার মানুষ কিন্তু নিয়ে নিয়েছে। তাই জানি না দরুদি কি জন্য মুসলমানদের বা সংখ্যালঘু মানুষদের আন্দোলন কেন রোকার চেষ্টা করছে। আমি আমার ব্যক্তিগত মতামতে বলছি, কেন ওপরে বসে আছে দাদা, দাদা ফোন করে বলছে, ও মমতাদি, বাংলায় কেন আপনার ওয়াকফ আন্দোলন হবে? যদি আন্দোলন আপনি যদি বন্ধ না করো, ইডি সিবিআই পাঠাচ্ছি, ভাইবোকে দিয়ে পাঠাও। ওই জন্য বলছে বাংলায় আন্দোলন করবে না। দিদি জানে যদি বাংলায় আন্দোলন করি, দাদা যে ইডি সিবিআই দিয়ে আমার ভাইবোকে ধরবে, ভাইবো তো গলা ভর্তি কয়লা খেয়ে বালি খেয়ে বসে আছে সোনা চুরি করে, তার জন্য জানে ধরলে ইডি সিবিআই যদি ধরে এখনই ফরফর করে সব বার হয়ে যাবে। ওই জন্যই বলছে আন্দোলন যদি করতে হয় দিল্লি গিয়ে করো। তাই আমি মাননীয়কে বলতে চাই, আপনি এবারে আপনি নবান্ন থেকে আপনি তৈরি থাকুন, আপনার ঝোলা টম্বল নিয়ে তৈরি থাকুন, আপনাকে বাংলার মানুষ এবারে কালীঘাটে পাঠিয়ে দেবে। তাই আমি আরেকটা এই কথাটা যারা ভাই দীর্ঘ সময় যারা তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমার এই ছোট্ট ভাইয়ের বক্তব্যটা শুনুন। আপনাদের কিভাবে দাদা ও দিদি আপনাকে চোখে পর্দা দিয়ে রেখেছে, একটুকুনি আমি এই ইতিহাসটা 2 মিনিট বলবো। যেসব ভাইয়েরা লোকসভা বলো, বিধানসভা বলো, পঞ্চায়েতে বলো, যে কোনো ইলেকশনে যারা সাধারণ মানুষের ভোটটা লুট করে, তাদেরকে মাত্র 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে তাদেরকে কেনা গোলাম হিসেবে তাদেরকে ভোটের সময় ব্যবহার করে। তাই সেই বন্ধুদেরকে আমি বলছি, আপনি যে নেতার জন্য, যে দিদির জন্য, দাদার জন্য আপনি ভোটের সময় 500, 1000 টাকার জন্য সাধারণ মানুষের ভোটটা আপনি লুট করেন, আপনার ওই নেতা যখন ভোটে জিতে যাওয়ার পরে তখন কিন্তু আপনাকে আর চেনে হ্যাঁ কিনা বলো, তখন তারা চিনতে পারে না। কেন সে জিতে যাওয়ার পরে সে তার ভাইকে আরেকটা পদে কিভাবে দেবো,
সে কোথায় কোথায় জমি কিনবে, কোথায় ফ্ল্যাট কিনবে, এই তার কাজ। আর আপনাকে ওই 500 টাকা 1000 টাকা দিয়েই কিন্তু শেষ করে দেবে। আবার ভোট আসবে 2026-এ, আপনাকে 500 জায়গায় 2000 দেবে, 3000 দেবে। আপনাকে ওই দিন আপনার হাতে বোম, বন্দুক, পিস্তল তুলে দেবে যে সাধারণ মানুষের ভোটটা লুট কর। কিন্তু হাইলাইট আপনি হচ্ছ। মনে রাখবেন বন্ধু, আপনি মনে করছেন যে আমি বিশাল বড় নেতায় গেছি, না। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, সাধারণ মানুষকে আপনাকে বলে চৈরের দলের একটা সৈনিক যাচ্ছে, আর আমরা আইএসএফ করি, বুক ফুটে বলতে পারি আমরা রাস্তা দিয়ে হাঁটলে বলে আদর্শবান একটা আইএসএফ এর কর্মী যাচ্ছে। এটাই তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্য। তাই বন্ধু, কেন আমরা আদর্শ হয়েছি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শ। আমাদের নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি সর্বসময় উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যখনই কোনো বিপদে পড়ে, আমাদের একমাত্র এমএলএ ভাঙড় বিধানসভার বিধায়ক তিনি সর্বসময় ছুটে বেড়ায়। বিধানসভায় 294টা এমএলএ আছে। কটা এমএলএ কে আপনি দেখতে পাচ্ছেন বলুন? বিজেপির আছে, টিএমসির আছে। কটা এমএলএ কে মানুষ বিপদে পড়লে দেখতে পাচ্ছেন? একটাও পাবেন না। কেন? তারা তো গোলাম, কেউ দিদির গোলাম, কেউ দাদার গোলাম। জানে যদি যায় 2026-এ আমার আর টিকিটটা দেবে না। কিন্তু আমরা বলছি, আমরা ইন্ডিয়ান সেকুলার দল বলতে চাই, সাধারণ মানুষের জন্য এই আমাদের আমডাঙ্গায় বেকার যুবকরা কিভাবে কর্মসংস্থান করবে, ছোট ছোট ভাইয়েরা কিভাবে লেখাপড়া করবে, আমরা যারা জন মজুরি খেটে খাই তাদের ভবিষ্যৎ কি হবে, এই কথা একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে। তাই বন্ধু, সময় কিন্তু এসেছে ভাববার। 2026-এ আপনার মূল্যবান ভোট কিন্তু নিজেকে দিতে হবে। আপনি যাকে পাবেন তাকে দান, কোনো দুঃখ নেই, আমাদের আইএসএফ দিতে হবে না, বলবো না যে আইএসএফ কে ভোট দাও। আপনার যাকে ভালো লাগবে তাকেই দেবে, কিন্তু নিজের ভোট নিজে দেওয়ার চেষ্টা করবেন। কেননা আমার এই কথা শুনে রাখুন, ভোট মাত্র 10 সেকেন্ডের হয়। আপনি যে বোতামটা টেপবেন, মাত্র 10 সেকেন্ড সময় লাগবে বোতামটা টিপতে। আর এই 10 সেকেন্ড যদি আপনি ভুল করেন, 5টা বছর কিন্তু আপনাকে ভুলের মাসুল দিতে হবে। তাই বলবো, এবারে যেসব তৃণমূলের দালাল বলি আমি, দালালদেরকে কেন জানেন? কারা 5 টাকা 10 টাকায় বিক্রি হওয়া দালাল, জীবনে কিছু করতে পারবে না, ওই 500 টাকা 1000 টাকার জন্য ভিক্ষে বেঁধে নেতাদের কাছে যাবে, তাদেরকে আমরা দালাল বলি। তা সেই দালালগুলোকে বলছি, যদি এবারে সাধারণ মানুষের ভোট যদি লুট করতে আসে, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা একজোট হয়ে এমন শিক্ষা বেটাকে দেবেন, বেটা দ্বারা সুপ্রিম কোর্ট আরে আমরা করতে করতে দিন শেষ হয়ে যায়। এই শপথ কিন্তু আমাদের নিতে হবে। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, 5 টাকার পেনের মাধ্যমে এমন বেটাকে টাইট দেবো, বেটা এখন 5 বছর কোনো হাঁটতে পারবে না, এরকম কাজ আমরা করে দেবো। তাই আপনারা তৈরি থাকুন, কারণ আরো বক্তা আছে, আমি বেশি কিছু বলবো না। যদি কথার দ্বারাই বলার দ্বারাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট ভাই হিসেবে, ছেলে হিসেবে ক্ষমার নজরে দেখবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বিশ্বজিৎ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমাদের বক্তা বক্তব্যের মাধ্যমে এটাই বোঝাতে চাইলেন যে তৃণমূলের চারানার নেতারা হয়তো ভাবছে যে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে যেভাবে এই প্রভাকর কাটি, এই চানকিয়া, এই বাহিরপুরে যে সন্ত্রাস করেছিল, সেটা হয়তো ভাবছে 2026-এ আবার সেই খামারে ফলাবে। সাধু সাবধান, এটা হচ্ছে 2026 সাল। আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি আমাদেরকে খুব ভালো করে শিখিয়েছেন যে 5 টাকার পেনের খোঁচায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে বারাসাত থেকে এই প্রভাকর কাটি, এই চানকিয়া করাতে হবে, সেটা খুব ভালো করে আমাদেরকে শিখিয়েছেন। তাই যদি ভাবেন যে আবার সেই সন্ত্রাস করবেন, সাধু সাবধান হয়ে যান। সেই সালটা ছিল 2023 আর এটা হচ্ছে 2026, এটাই বোঝাতে চাইলেন। এখন আমাদের মধ্যে আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নেব স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি রাকেশ বেড়া মহাশয়কে। ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন হাসিবুল।
ইনকলাব ইনকলাব আইএসএফ 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 জিন্দাবাদ। এখন রাকেশ বেরাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন সাইফুল্লাহ। ইনকলাব আইএসএফ। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধনপুর পঞ্চায়েতের নেতৃত্ব মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমানকে বরণ করে নেবেন মেহরাব হোসেন। ইনকলাব আইএসএফ ইনকলাবো ইনকলাবো জিন্দাবাদ। এখন আমরা আবার আমাদের বক্তব্য কন্টিনিউ করব। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধনপুর পঞ্চায়েতের নেতৃত্ব মোস্তাফিজুর রহমান। সর্বপ্রথমে জানাই সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত আইএসএফ এর সমস্ত নেতৃত্ব, আমার সম্মুখে উপস্থিত আইএসএফ এর কর্মী সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও সংগ্রামী অভিনন্দন। আমরা বারবার একটা জিনিস শুনতে পাই টিএমসি বন্ধুদের কাছ থেকে, কি আইএসএফ মানে নাকি বিজেপির দালাল। কিন্তু সেসব বন্ধুদেরকে আমরা বলতে চাই, ভারতবর্ষের বুকে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য আছে সে রাজ্যের মধ্যে আমরা কি দেখতে পাই, একদিকে যেমন মহিলা ধর্ষণ হচ্ছে, অপরদিকে আমাদের মুসলিম ভাইদের উপর মোবাইল লিঞ্চিং করছে, আরো কি দেখতে পাই মসজিদ মাদ্রাসা ভাঙছে। সেই সব বন্ধুদের কাছে আমি বলতে চাই, তার থেকে আমাদের বাংলা কোন দিক থেকে পিছিয়ে আছে? আমাদের বাংলায় কি হচ্ছে না মহিলা ধর্ষণ? আমাদের বাংলায় কি হচ্ছে না মাদ্রাসাকে ভেঙে দেওয়ার? আমাদের বাংলায় কি হচ্ছে না মসজিদ মাদ্রাসাকে একের পর এক সন্ত্রাসী দ্বারা হামলা হচ্ছে? আমরা কি দেখলাম? বারবার টিএমসি বন্ধুরা একটা কথাই বলে আইএসএফ নাকি বিজেপির দালাল। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এনআরসি সি এর সময় এই বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে, আপনাদের মাননীয় করেনি। আরো আমরা দেখেছি যে 25-এ যে ওয়াকাফ বিল নিয়ে যে কালা কানুন পাশ করেছে বিজেপি সরকার, 20 আগস্ট ধর্মতলায় যে 30টা কম বেশি সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন মিলিতভাবে যে আমাদের ধর্ণা মঞ্চ ছিল, তার সঙ্গে আমাদের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান মঞ্চে যাচ্ছিলেন। যাওয়ার আগে পুলিশ প্রশাসনের একজন কনস্টেবল তানার পাঁজরে আঘাত করেছে। আমি বলতে চাই, ওই আঘাতটা কার নির্দেশে হলো? কিন্তু সেই আঘাতটা নওশাদ সিদ্দিকী ভাইজানকে করেছে, নওশাদ সিদ্দিকী ভাইজানকে করেনি, লক্ষ লক্ষ যুবকের আইকনের বুকে করেছে। এর জবাব আপনারা পেয়ে যাবেন গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু আমরা কি দেখতে পাই, নওশাদ সিদ্দিকী ভাইজান ওখানে যাচ্ছিল, তার ভুল কি ছিল? তিনি 2025 যে ওয়াকাফ বিল হয়েছে সেটা বাতিলের বিরোধিতা, এসসি এসটি যে সার্টিফিকেট জাল হচ্ছে তার বিরোধিতা, আমাদের বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা যারা বাইরের রাজ্যে কাজ করতে যায় তাদের সুরক্ষার জন্য। তাহলে এগুলো তো বিজেপি সরকারের বিরুদ্ধে, তাহলে কেন মাননীয়ার গায়ে জ্বালা করছে? তাহলে এ থেকে আমরা কি বুঝবো যে আসল বিজেপির দালাল তো আপনি। কিন্তু দেখুন না, বাংলার এক প্রান্তে থেকে অপর প্রান্তে ছুটে চলেছে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমরা কি সোশ্যাল মিডিয়া খুললে সব মানুষের মুখে একটা জিনিসই শুনতে পাই, সেটা কি নওশাদ নওশাদ। কিন্তু আমরা কি দেখতে পাই, বিজেপির মধ্যে যে 77টা এমএলএ আছে তাদেরকে বিরোধী নজরে কেউ দেখে না। এখান থেকে কি বুঝতে পারি যে টিএমসি
বিজেপির একমাত্র বিরোধী বিধায়ক হলো নওশাদ সিদ্দিকী। আমরা কি দেখতে পাই? নওশাদ সিদ্দিকী ভাইজান বাংলার এক প্রান্ত থেকে যেখানে গরিব অসহায় মানুষ লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, জুলুম হচ্ছে, সেখানেই যাচ্ছে। তা আমাদের উচিত কি হবে? আগামী দিন যদি নওশাদ সিদ্দিকী ভাইজানের মতো আরো 2-5টা এমএলএ যদি আমরা তৈরি করতে পারি, শুধু আমডাঙ্গা নয় সারা বাংলা জুড়ে ঐক্যবদ্ধভাবে এর প্রতিরোধ গড়ে তুলবে। আমরা কি দেখলাম? বর্ধমান থেকে শুরু করে রিসেন্ট 3-4 দিন আগের ঘটনা দেখুন, আমার এক ভাইকে গণহত্যা করলো। তাহলে আপনি মাননীয় পুলিশ প্রশাসনের দায়িত্ব নিয়ে বসে আছেন, তাহলে পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়ে বসে আছেন, বাংলার দায়িত্ব যখন আপনাকে দিয়েছে, তাহলে আপনার উচিত কি? যাদের উপরে অত্যাচার হচ্ছে আপনি কেন কঠোর হাতে তাদেরকে দমন করছেন না? তাদেরকে কেন শাস্তি ব্যবস্থা করছেন না? তাহলে আমরা এ থেকে কি বুঝতে পাই? একজন সাপ হয়ে কামড়াচ্ছে, একজন ওঝা হয়ে ঝাড়াচ্ছে। তাহলে মাননীয় আপনার এই চক্রান্ত বাংলার মানুষ জেনে গেছে। এখন আর বাংলার মানুষ অন্ধকারের মধ্যে নেই। তাদের কাছে কি সোশ্যাল মিডিয়া আছে, তাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, তারা দেখতে বুঝছে। আগামী দিন আমরা আমডাঙ্গার মানুষ চাইবো একজন যোগ্য নেতৃত্বকে বিধানসভায় পাঠাতে। তার জন্য আমরা দেখলে বুঝতে পারি ভাঙড়বাসীর দিকে তাকালে তারা সত্যি তাদের জ্ঞানী বিচক্ষণ দিয়ে তারা এমন একজন এমএলএ কে নির্বাচিত করেছে। শুধু ভাঙড়ের মানুষ গর্বিত কেন, টোটাল বাংলার মানুষ গর্বিত। তাই আমরা যদি আগামী দিন আমডাঙ্গা থেকে ওইরকম একজন যোগ্য নেতৃত্বকে বিধানসভায় পাঠাতে পারি, আমডাঙ্গায় অসহায় মানুষের সুখ দুঃখের কথা বিধানসভায় তুলবে, অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে। যেসব এমএলএ এমপিরা আছে তারা কি শুনেছেন গরিব মানুষের কথা বলে বিধানসভাতে? বলতে শুনবেন না। তারা কি করে? তাদের নিজের ব্যাংক ব্যালেন্স কি করে হবে, তাদের 2তলা বাড়ি থেকে 4তলা বাড়ি কি করে হবে, এই সব দিকে তাদের চিন্তাধারা। কিন্তু দেখুন না, আমার অনেক আমডাঙ্গার মধ্যে অনেক মাটির বাড়ি আছে, এটা আমাদের লজ্জা। কিন্তু সেই বিধায়ক কোনদিন এই সব কথা তুলে ধরবে না। কিন্তু আমাদের ভাবে না তারা যে বর্ষাকালে দেখুন না অনেক মানুষের বাড়ি ঘরের নিচে পানি পড়ে, তাদের থাকতে অসুবিধা হয়। তাহলে যারা আমার ছাদের চিন্তা করে না, যারা কাঁচা বাড়িকে পাকা বাড়ি করার চিন্তা ভাবনা করে না, তাদের কথা ভাববো না। কিন্তু আমাদের সুযোগ এসেছে, এতদিন আমরা ভুল করেছি, আগামী দিন 26 আসছে, আমরা চিন্তা ভাবনা করে দেব। যে আমার অধিকারের কথা বলবে না, যে আমার সমস্যার কথাগুলো বিধানসভায় তুলে ধরবে না, সেরকম প্রার্থীকে আমরা নির্বাচিত করব না। আমরা সবাই ভাবতে হবে আগামী দিন যেসব এমএলএ এমপিরা আছে আমাদের নিজস্ব ট্যাক্সের টাকায় তারা ঘুরে বেড়াচ্ছে, আরামায়েশ করে বেড়াচ্ছে, কিন্তু আমাদের কথা তারা কোনোদিনও বলে না। তাই বলবো নিজেদের অধিকার নিজেদের বুঝে নিতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আইএসএফ এর ছত্রছায়ায় আসুন, ঐক্যবদ্ধ হবে। নিজেদের অধিকার কেউ নিজেরাই আদায় করে নিতে হবে, কেউ আপনার অধিকার দেবে না ফিরিয়ে। সেই জন্য আমাদের আমডাঙ্গার নবনির্বাচিত যে অবজারভার বিশ্ববিদ্যা, তিনি আর হাতকে আমরা মজবুত করে আগামী দিন যদি নওশাদ ভাইজানের সঙ্গে আমডাঙ্গাতে ওইরকম একটা যোগ্য নেতৃত্বকে পাঠাতে পারি, আমডাঙ্গার মানুষ গর্বিত হবে। শুধু আমডাঙ্গার মানুষের সাথে সাথে টোটাল বাংলার মানুষ গর্বিত হবে। আইএসএফ জিন্দাবাদ, বিশ্ববিদ্যা জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি শ্রী রাকেশ বেড়া।